This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শওকত মোল্লা নির্বাচনের দিন অর্থাৎ 1 জুন নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে যেতে পারবেন না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে লাগাম পরানো হচ্ছে শওকত মোল্লাকে, এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সুতপা সেন, বিস্তারিত জানবো। সুতপা, দেখো মন্ত্রীরা বিজেপির তরফ থেকে কয়েকজনের নাম করে অভিযোগ করা হয়েছিল এবং বলা হয়েছিল এদেরকে যেন রেস্ট্রিক্ট করা হয়, তার মধ্যে শওকত মোল্লা ছিলেন। এবং নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে যে ক্যান্ডিডেট বা তার এজেন্ট ছাড়া কেউই কিন্তু লোকসভা কেন্দ্রের সর্বত্র ঘুরে বেড়াতে পারবেন না, এবং বিশেষ করে কোনো এমএলএ যদি থাকেন তাকে তার কনস্টিটিউয়েন্সির মধ্যেই থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু আরো একবার সতর্ক করা হলো শওকত মোল্লাকে এবং পরিষ্কারভাবে তাকে মনে করিয়ে দেওয়া হলো যে তিনি তার বিধানসভা কেন্দ্রের বাইরে কোথাও বেরোতে পারবেন না। অর্থাৎ ভোটের দিন শুধুমাত্র নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যেই থাকবেন শওকত মোল্লা। কমিশনের নির্দেশে তিনি আর কোথাও লোকসভা কেন্দ্রের আর কোথাও যেতে পারবেন না। সুতরাং এখানে আমার তোমার কাছে প্রশ্ন, যে আমরা দেখেছি গত কয়েক বছরে বারংবার শওকত মোল্লার সম্পর্কে বিরোধীরা, বিজেপি সহ বিরোধীরা তারা সরব হয়েছেন, এবং আমরা যদি দেখি 2020 ডিসেম্বরে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাতে সেখানেও বিজেপি এই শওকত মোল্লাদের দিকে নিশানা করেছিল। এইরকম একজন চরিত্র, তার এই রেস্ট্রিকশন, সেটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিজেপি যেটা মনে করছে যে শওকত মোল্লা তিনি প্রভাবিত করতে পারেন, শুধু তাই নয় ভোটের দিন তিনি গন্ডগোল করতে পারেন, কোথাও বুথ জ্যাম, রিগিং এর মতো ঘটনায় তিনি লিড করতে পারেন, এবং এই উদ্দেশ্যগুলো এইগুলোই কিন্তু, এই বক্তব্যগুলোই কিন্তু বিজেপির অভিযোগের তরফে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তার ফলে শওকত মোল্লাকে রেস্ট্রিক্ট করা প্রয়োজন। এবং কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও কিন্তু ফার্দার নির্দেশ দিল কমিশন, কারণ শওকত মোল্লাকে মনে করিয়ে দেওয়া হলো কমিশনের তরফ থেকে যে তিনি তার এলাকার বাইরে ওই দিন বেরোতে পারবেন না। অর্থাৎ পরিষ্কারভাবেই যে অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছে বা তারা যে আশঙ্কা করছেন, সেই আশঙ্কার ভিত্তিতেই কিন্তু কমিশন এই সিদ্ধান্তের কথা শওকত মোল্লাকে জানিয়ে দিল। সুতপা, ধন্যবাদ। সুতপা সেন আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমি খুব সংক্ষেপে একটু রিয়াকশন নিয়ে নেব প্রদীপ্তর কাছ থেকে শওকত মোল্লা। না, এটা দেখেছি আমরা, আমাদের যখন ওই নিশীথ পারামানিক ওখানে হচ্ছিল তখন দিনহাটার মধ্যে আমাদের নেতাকে আটকে রাখার একটা প্রয়াস হয়েছিল, ফলে সেটা তার মতন হচ্ছে। নির্বাচন কমিশন আমাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো করবে, এটা খুব স্বাভাবিক, অসুবিধা নেই। শওকত মোল্লা তো ওখানে প্রার্থী নয়, ওখানে প্রার্থী অভিষেক ব্যানার্জি, এবং ওখানে বিজেপি 1.5 মাস পরে না 2 মাস পরে প্রার্থী দিতে পেরেছে, ফলে ওদের সমস্যা আছে। ওরা যে কোনোভাবে হোক মিডিয়া হাইপ ফাইভ করে এখন যাদবপুরের না, আচ্ছা যাদবপুরে, ঠিক আছে, তাহলে আমার ভুলটাকে আমি রেকটিফাই করে নিচ্ছি। তাহলে যেখানেই হোক না কেন, মোদ্দা কথা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সত্তার সঙ্গে বিজেপি কোনোভাবে এমন একটা জায়গা তৈরি করতে চাইছে যাতে ইলেকশন মেশিনারি এবং অন্যান্য সমস্ত কিছুতে আমাদের একটা ওই ক্লোজ ডোর করে দেওয়ার ব্যবস্থাপনা, এর বাইরে ওদের কিছু নেই। এবং শওকত মোল্লার বিরুদ্ধে যদি থাকতো তাহলে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতেই পারতো, কেন করলো না? তাহলে আজ কোন অভিযোগটা দেখিয়েছে? আচ্ছা দেখুন, শওকত মোল্লা সম্বন্ধে মমতা ব্যানার্জি নিজে একটি প্রশাসনিক সভা থেকে বলেছিলেন যে জীবনতলায় তো বোম মারামারি করিস তোরা, উনি নিজে বলেছিলেন, বিজেপি বলেনি। তো মুখ্যমন্ত্রী যার সম্বন্ধে এই সার্টিফিকেট দিচ্ছেন যে তিনি বোম বাঁধেন, তাকে ক্লোজ করা হবে না তো কি করা হবে বলুন তো? তাকে ছেড়ে রাখা হবে যাতে তিনি চারিদিকে বোমা বিলিয়ে বেড়ান? না, এখানে তো প্রদীপ্তর বক্তব্য যে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়নি কেন, সেটা তো ইলেকশন কমিশন বলতে পারবে কেন করেনি। আমরা তো চাইছিলাম এখন নয়, আরও আগে অ্যারেস্ট করা দরকার ছিল। শওকত মোল্লার মতো এলিমেন্টদের আরও আগে অ্যারেস্ট করা ছিল, শুধু শওকত মোল্লা না, ফলতায় জাহাঙ্গীর খান, এই যে পুরো মুঘল সাম্রাজ্য মমতা ব্যানার্জি বানিয়ে রেখেছেন, যে মুঘল সাম্রাজ্য ওনার সাম্রাজ্যকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে আগে অ্যারেস্ট করা দরকার। আপনারা বানিয়ে রেখেছেন শাহজাহান, জাহাঙ্গীর, আগে আমরা পড়তাম বাবা হলো আমার জ্বর শারীর ঔষধে, আর এখন দেখছি শাহজাহান, জাহাঙ্গীর জাহাঙ্গীররা বদমাইশি করবে আর অভিষেক ব্যানার্জিরা ক্ষীর খাবে। মানে জাহাঙ্গীরকে দেখুন না, 50টা সিকিউরিটি নিয়ে ঘোরে। যাই হোক, আমি বলবো যে শওকত মোল্লা এইবারের পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে খারাপ যেটা, শওকত মোল্লা ভাড়া করে লোক নিয়ে এলো, সেই লোক মারামারিতে মারা গেল। তার বাড়ির লোক বলছে যে পশ্চিমবাংলার এত করুণ অবস্থা যে মাত্র 700 টাকার জন্য তৃণমূলের হয়ে মারামারি করতে এসেছিল, মাত্র 700 টাকার জন্য। শওকত মোল্লাকে অনেক আগেই অ্যারেস্ট করা উচিত ছিল। এটা সব সেটিং আছে। জেপি নাড্ডার গাড়িতে ওপেদি মনে করে দিলে জেপি নাড্ডার গাড়িতে শওকত মোল্লার নেতৃত্বে যখন ঢিল ছোড়া হলো, কোনো ব্যবস্থা নেওয়া হয়। সেটিং আছে, আপনারা তাহলে আমি তো আপনার সামনে বলিনি, আমি তো বলিনি। চিরকাল আপনি উত্তরটা দেবেন যে 2টো সিট জিতেছিলেন, মনে আছে পশ্চিমবাংলায় তৃণমূলের সমর্থনে? মনে আছে তৃণমূলের সমর্থনে
বর্তমানে দুজনকেই বলছি, প্রার্থী হয়েছিলেন তো, বর্তমানে এসো কৌস্তব, প্রার্থী হয়েছিলেন তো, মিনা দেবী পুরোহিত ডেপুটি মেয়র ছিলেন, কৌস্তব বর্তমানে এসো, সুব্রত মুখার্জি মেয়র ছিলেন, বর্তমানে আছি তো, বর্তমানে আছি, কিন্তু অতীতটা ভুললে চলবে না। বিজেপির টাকা তৈরি হয়েছে, কংগ্রেসের হাত কেটে পতাকা বাঁধলে এখন কংগ্রেসের গলা। আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, দেখো, শওকত মোল্লা হোক, জাহাঙ্গীর হোক, এরা ছাড়া তৃণমূল ভোট করতে পারবে না, এটা দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু আজকে ইসিআই যে ইনস্ট্রাকশনটা দিয়েছে, আমি সর্বতভাবে এটাকে সমর্থন করি। আমার ছোট ভাই কিছুদিন আগে পর্যন্ত যুব কংগ্রেস করতো, এখন বিজেপিতে গেছে। ও যখন টিটাগড়ে ঘুরছিল না, ও কিন্তু বিধায়ক, সাংসদ, কাউন্সিলর না। ওর যখন গাড়িটা ভাঙা হয়েছিল, আইনটা সবার জন্য সমান। আমরা সবাই রাজনীতিটা করি। সমস্যাটা হচ্ছে একমাত্র ইলেকশন এজেন্ট, চিফ ইলেকশন এজেন্ট এবং ক্যান্ডিডেট ছাড়া কেউ ঘুরতে পারবে না, সেটা যে কেউ হোক না কেন। দুর্ভাগ্যবশত আমরা নিজেরা আইনটা ভাঙাটাকে নিয়মে পরিণত করে ফেলছি এবং তারপর ভিকটিম কার্ড খেলি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।